নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নেটের সেটের বাংলা পেপার ইউনিট 2। এই ইউনিট 2 হচ্ছে যেটা মধ্যযুগের পার্ট, যেটা আমরা বলি প্রাগাধুনিক বাংলা সাহিত্য। এবং এই পার্টটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে এবং তার সাথে সাথে অনেকে আমাকে এটা জানিয়েছেন যে এই পার্টটা আপনাদের কাছে খুব কঠিন মনে হয় বা কোন কোন জায়গাগুলো আপনারা পড়বেন। তো আজকের মূলত এই ক্লাসটাতে আমি প্রথমত বলবো কোন সালে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, সেটা আপনারা পারলে নোট ডাউন করে নিন, কারণ সেটা জানাটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। এবং তাহলে আমরা বুঝতে পারবো যে ইম্পর্টেন্ট জায়গাগুলো কোথা থেকে, মানে কোন কোন জায়গাগুলো রয়েছে। প্রথমে আমরা একদম চলে আসছি 2022-এর যে পরীক্ষাটা হয়েছিল, নেট ডিসেম্বর 2022। কারণ এর আগে থেকে বলে সেরকম কোনো লাভ আছে বলে আমার মনে হয় না, আমি এখান থেকে বলছি। নেট ডিসেম্বর 2022-এ যে পরীক্ষাটা হয়েছে সেখানে ইউনিট 2 থেকে যে মানে পোর্শনগুলো যেগুলো থেকে প্রশ্ন এসেছিল, টপিকগুলো, একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন ছিল, রামায়ণ মহাভারত থেকে প্রশ্ন ছিল, অন্নদামঙ্গল কাব্য থেকে প্রশ্ন ছিল, চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন ছিল, আর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ থেকে প্রশ্ন ছিল। তাহলে এই কটা জায়গা আমরা দেখছি হচ্ছে 2022-এ। এরপরে 2023 যে নেট পরীক্ষাটা হচ্ছে জুনে, 2023-এর জুনে, সেবার এসেছে মহাভারত থেকে এসেছে, অন্নদামঙ্গল, শ্রীকৃষ্ণ বিজয় থেকে প্রশ্ন এসেছে, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল কাব্য। এটা আমরা পেলাম হচ্ছে 2023-এর জুন, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2023-এর যদি ডিসেম্বরে আসি, তাহলে ডিসেম্বরে আমরা পাবো হচ্ছে, লিখে নিন আপনারা, চৈতন্য ভাগবত থেকে প্রশ্ন আসছে, মহাভারত থেকে প্রশ্ন, অন্নদামঙ্গল থেকে এবং চণ্ডীমঙ্গল থেকে, ঠিক আছে। মোটামুটি এটা আমরা দেখতে পেয়েছি। এরপর আচ্ছা, নেট জুন 2023-এর আরো কতগুলো জায়গা আপনারা একটু মেনশন করে নিন। একটা হচ্ছে পদ্মাবতী থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে মহুয়াপালা থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে, ময়মনসিংহ গীতিকা যেটা, সেটা। রামায়ণ থেকে ছিল, রামায়ণের লঙ্কাকাণ্ড থেকে প্রশ্ন ছিল, চৈতন্য ভাগবত থেকে ছিল, চর্যাপদ থেকে প্রশ্ন ছিল। তাহলে এই হচ্ছে বিষয়। নেট জুন 2024 যে পরীক্ষাটা আমাদের পেন পেপারে হয়েছিল এবং পরবর্তীকালে ক্যান্সেল হয়ে যায়, সেটাতে ছিল হচ্ছে চর্যাপদ, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, যেখানে হচ্ছে মানে দেবী যে যাচ্ছেন তার বাপের বাড়িতে, তার যে পরপর 10টি রূপ, সেগুলোকে সাজিয়ে লিখতে বলা, এরকম ধরনের প্রশ্ন ছিল। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে সাজিয়ে লেখা প্রশ্ন এসেছিল, মনসা মঙ্গল থেকেও তাই। মূলত আমরা দেখেছি 2024-এর যারা আপনারা পরীক্ষাটা দিয়েছেন জুনের, যেটা পেন পেপারে পরীক্ষা হয়েছিল, মূলত বেশিরভাগ মানে যদি ধরি তো 80% কোশ্চেনই ছিল সাজিয়ে লেখো, তাই না? তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগ থেকেও কিন্তু প্রচুর সাজিয়ে লেখা প্রশ্ন এসেছিল। শ্রীকৃষ্ণ বিজয় থেকে 2টো প্রশ্ন ছিল, রামায়ণ থেকে সেই সাজিয়ে লেখা প্রশ্ন ছিল। এর জানার একটা উদ্দেশ্য একদম শেষে বলবো, তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি এবারের পরীক্ষা, ঠিক আছে, অর্থাৎ যেটা ডিসেম্বর 2024-এ আমরা দিলাম, সেই পরীক্ষাটা সম্পর্কে বলতে গেলে চণ্ডীমঙ্গল থেকে প্রশ্ন ছিল, চৈতন্য ভাগবত থেকে প্রশ্ন ছিল হচ্ছে 3টে। খেয়াল করবেন কিন্তু চৈতন্য ভাগবত থেকে 3টে প্রশ্ন পাচ্ছি। নেক্সট হচ্ছে অন্নদামঙ্গল থেকে ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ছিল একটা প্রশ্ন, জ্ঞানদাসের পদ থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে। পদটা ওই রূপের পাথারে এরকম কিছু পদ ছিল যেটা সাজিয়ে লিখতে বলা হয়েছিল। নেক্সট চলে আসছি অন্নদামঙ্গল থেকে প্রশ্ন ছিল, তারপরে হচ্ছে সৈয়দ আলাওলের সম্ভবত পদ্মাবতী বা কিছু থেকে একটা পদ ছিল, যাই হোক, বৈষ্ণব পদাবলী থেকে একটা প্রশ্ন ছিল, বিদ্যাপতি থেকে প্রশ্ন ছিল, শিবায়ন, চর্যাগীতি। তাহলে দেখুন বৈষ্ণব পদাবলী থেকে আমরা 3টে প্রশ্ন পাচ্ছি। জ্ঞানদাসের পদ, সেটাও কোথাও বৈষ্ণব পদাবলীরই অন্তর্গত, বিদ্যাপতির থেকে এসছে এবং বৈষ্ণব পদাবলীর আলাদা করে প্রশ্ন ছিল।
এইবার ইউনিট 2-তে 12টা প্রশ্ন এসেছিল, ঠিক আছে? প্রত্যেকবার না ইউনিট 2 থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, এটা খেয়াল রাখবেন। কিন্তু মধ্যযুগ টাফ মনে হলেও মধ্যযুগ থেকেই কিন্তু বেশি প্রশ্ন আসে। আগের বার সম্ভবত 11টা মতো এসেছিল, তার আগের বারও 10টা মতো প্রশ্ন এসেছিল। তার মানে দেখবেন প্রত্যেকবারই আমরা এই ট্রেন্ডটা কিন্তু দেখতে পাচ্ছি যে মানে 10টা 11টা 12টা এর নিচে কিন্তু নামছে না। আগে কিন্তু মধ্যযুগ থেকে এত প্রশ্ন আসতো না, এখন কিন্তু আসছে। আচ্ছা, এইবার আমরা মূল যে আপনাদের সামনে যদি থাকে সিলেবাসটা, নয়তো স্ক্রিনেও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনটা আমরা পড়তেই পারি, কারণ মোটামুটি জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ, এই বিষয়টার যদি মূল উদ্দেশ্য আমরা বুঝতে পারি যে জন্মখণ্ড মানে এখানে কি কোন বিষয়টা রয়েছে, তাম্বুল খণ্ডে কি রয়েছে। এবারই আমাদের কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে এরকম একটা প্রশ্ন ছিল যে একটা অংশ দিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এটা কোন অংশ থেকে, যেটা বংশীখণ্ড সঠিক উত্তর হতো এবং বোঝাও যাচ্ছিল। বংশীখণ্ডের বিষয়বস্তুটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ম্যাচ করাতে পারবো। নেক্সট চলে আসছি মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এই মঙ্গল কাব্য। স্টার্ট দিয়ে রাখুন, মঙ্গল কাব্য কিছুতেই ছাড়বেন না। মনসা মঙ্গল থেকে প্রতিবার প্রশ্ন আসে, চণ্ডী মঙ্গল, শিবায়ন থেকে প্রশ্ন আসে। এবারও কিন্তু শিবায়ন থেকে প্রশ্ন ছিল, আমি বলেছি কিনা জানি না, শিবায়ন থেকে একটা প্রশ্ন ছিল যে কার কাছে সম্ভবত শিব কিছু সংগ্রহ করতে গেছিল, তো এই প্রশ্নটা ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে এখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। অন্নদামঙ্গলের ক্লাস কিন্তু ডিটেলে আমি করিয়ে দিয়েছি, লাইভ ক্লাস প্লেলিস্টের লাইভ ক্লাসে গিয়ে আপনারা দেখতে পাবেন যে পুরোটা পড়ানো রয়েছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। আবার ময়মনসিংহ গীতিকাও আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? ওই প্রথম পালাটা, মহুয়া পালাটা, যাই হোক। তো এই জায়গাগুলো দেখে নেবেন। মঙ্গল কাব্য কোনোভাবেই ছাড়া যাবে না। যাদের খুব কঠিন লাগে ইউনিট 2 তাদের জন্য আমি স্পেসিফিক কিছু জায়গা বলছি যেগুলো পড়ে গেলে তবুও আপনি অনেকটা স্কোর করে আসতে পারবেন। সেটা হচ্ছে মঙ্গল কাব্যের যে 4 নম্বর যে পার্টটা দেখতে পাচ্ছেন মঙ্গল কাব্যের, এই পার্টটাকে ছাড়া যাবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে চৈতন্য জীবনী। চৈতন্য ভাগবত থেকে এখন খুব প্রশ্ন আসছে, এইবারই 3টে প্রশ্ন এসেছে, তার আগের বারও এসেছে। এখন খুব ট্রেন্ড দেখা যাচ্ছে চৈতন্য ভাগবত থেকে প্রশ্ন, সুতরাং এটা ছাড়া যাবে না। অনুবাদ সাহিত্য অনেকের কঠিন লাগে, আমি বলবো দেখুন যারা পড়তে পারেন রামায়ণ মহাভারত, শ্রীকৃষ্ণ বিজয়, হিউজ বড় একটা টেক্সট, কিন্তু কোশ্চেন কিন্তু সদাই আসে। যাদের পড়া হয়ে গেছে তাদের কিছু বলবো না, যাদের পড়া হয়নি এবং খুব চিন্তিত যে কি হবে, পড়া তো হয়নি, আমি বলবো পড়ার প্রয়োজন নেই। একটা দুটো প্রশ্ন আসে, না পারলে অসুবিধা নেই। আপনি মনে রাখবেন যে যে জেআরএফ পাচ্ছে সেও কিন্তু 150টার মধ্যে 150টা রাইট করছে না। তো যাই হোক, সেখানে রামায়ণ মহাভারতকে বাদ দিতে পারেন। আর যদি মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কঠিন মনে হয় বাদ দিয়ে দেবেন। অনুবাদ সাহিত্য নিয়ে আমি কিছু বলবো না। এখান থেকে আরাকান রাজসভার কাব্য, এখান থেকে দৌলত কাজী, লোটচন্দানী পড়বেন, কারণ এখন পদ্মাবতী থেকে প্রশ্ন আসছে, সৈয়দ আলাওল থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? শাক্ত পদাবলী খুব একটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় না, আমি খুব বেশি পদ দেখিনি, তবে একদম আসেনি তা নয়, এলেও কিন্তু খুব কম। আমাদের এটা দেখতে হবে কোনখান থেকে বেশি প্রশ্ন আসছে বা বেশি কোশ্চেন দেওয়ার একটা প্রবণতা, তো সেই জায়গাগুলোকে আমাদের মার্ক করতে হবে। ময়মনসিংহ গীতিকা একদম পড়বেন, ভীষণ সোজা। মহুয়া পালা তো আমি পড়িয়েই দিয়েছি, কেনারাম পালাও ভীষণ সোজা, পড়ে নেবেন। তাহলে কি দাঁড়ালো, চর্যাপদ থেকে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু চর্যাপদ থেকে যদি পদ মনে রাখতে পারেন কোনটা কার পদ, এবারই এসেছিল 4 জন পদকর্তার নাম 4টে পদ দেওয়া, মনে রাখতে পারলে খুব ভালো। শ্রীকৃষ্ণ কীর্তন পড়ে নেবেন, ইজি আছে, ইম্পর্টেন্টও রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী মানে 2 নম্বর শ্রীকৃষ্ণ কীর্তনের যে কটা খণ্ড, 3 হচ্ছে বৈষ্ণব পদাবলীর যে কটা জায়গা রয়েছে, 4 হচ্ছে মঙ্গল কাব্য। স্টার্ট দিয়ে রাখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তেই হবে। মঙ্গল কাব্য না পড়ে গেলে অনেক কিছু ছেড়ে দিলেন আপনি। নেক্সট হচ্ছে চৈতন্য ভাগবত অবশ্যই পড়বেন। অনুবাদ সাহিত্য না পড়লেও চলবে, আমি বলেও দিচ্ছি কিন্তু কি কি বাদ দিতে পারবেন। যদি আপনারা পড়ে থাকেন তাহলে বাদ দেওয়ার প্রসঙ্গ নেই, তাহলে আপনারা রিভাইজ দিয়ে দেবেন। যদি আপনারা না পড়েন এবং টেনশানে ভোগেন, আমি বলবো টেনশানে ভোগার কিছু নেই। যদি এই পার্টগুলো পড়েন
তাহলে যদি 12টা 13টাও কোশ্চেন দেয় আপনারা মিনিমাম 7-8টা তো করতে পারবেন। আচ্ছা, নেক্সট চলে আসছি হচ্ছে আরাকান রাজসভার কাব্য, যেটা দৌলত কাজী পদ্মাবতী, সোজা আছে, পড়ে নেবেন। শাক্ত পদাবলী তেমন একটা ইম্পর্টেন্ট নয়, খুব বেশি প্রশ্ন আমি কোথাও আসতে দেখিনি। ইভেন আমিও আলোচনা করলাম যে কোন বছরে কি কি পর্যায়ে এসেছে, কোন জায়গাগুলো এসেছে, সেখানে কিন্তু শাক্ত পদাবলী বলেছি বলে মনে হয় না, হলেও কত একবার হয়েছে। ময়মনসিংহ গীতিকা স্টার্ট দিয়ে রাখুন, মহুয়া পালা, দস্যু কেনা নামের পালা পড়তে হবে। তাহলে এই যেগুলো বললাম, যদি টেনশন হয় যে কিছু পড়ার নেই, তাহলে কিছু বলার নেই, কিন্তু যদি পড়া হয়ে থাকে তাহলে রিভাইজ দেবেন। আর যদি পড়া না হয়ে থাকে তাহলে নতুন করে এখন বসার সময়টা আমাদের হাতে নেই। তাছাড়াও কোন কোন দিকগুলো দেখে যেতে বললাম সেই দিকগুলোকে কিন্তু একটু খেয়াল করবেন, দেখবেন এখান থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রচণ্ড থাকে। প্রত্যেকবার এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়, তাই এই পার্টগুলোকে কিন্তু ছাড়লে চলবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, বা হয়তো আপনাদেরও মনে হয় যে না এটা না ওটা বোধহয় বেটার হবে, যে কোনো কিছু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কীরকম ধরনের ক্লাস প্রয়োজন, কি ক্লাস করালে ভালো হয়, বা কোনো যে কোনো বিষয়, কোনো অনেকেই আমাকে অনেক মানে ভিডিও বানাতে বলেন যেগুলো অনেকটা মোটিভেশনাল বিষয় বলতে পারি। নানান ধরনের সমস্যা, কারণ আমরা এমন একটা পরীক্ষা দিতে বসেছি যেটা একদম মানে কি বলবো আর কি, সাধনা করা একটা পরীক্ষা আর কি, এটাকে অ্যাচিভ করা মানে। তো তাতে বাধা আসাটা খুব স্বাভাবিক। যাই হোক, তা আমি বলবো সমস্ত বাধাকে আপনি একমাত্র আছেন যিনি পেরোতে পারবেন। তো নিজের ওপর ভরসা রাখুন, এবং শেষ মুহূর্তে এই যে আমি ক্লাসগুলো করাচ্ছি, পরীক্ষা নিচ্ছি, এবং তার পাশাপাশি আমি 3টে দিকে ফলো করছি। একটা হচ্ছে আমি পরীক্ষা নিচ্ছি, প্রিভিয়াস ইয়ার সলভ করাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন কোশ্চেন বানিয়ে পরীক্ষা নিচ্ছি 2। আর 3 হচ্ছে কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু বলে দিচ্ছি। এরপরও কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার কথা নয়, যদি ক্লাসগুলো প্রত্যেকটা করেন, শুনে নেন, এবং শুনে নিলেই হবে না, ঠিকঠাক মতন যদি পড়াশোনাটা করেন। এটুকুই আমার কাম্য, যে পরীক্ষাটা আপনারা প্রত্যেকে ভালো দিন, এবং অবশ্যই আমাকে কমেন্টে আপনারা আপনাদের অভিমত জানাবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।